আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করা। এখানে অনুশীলনের প্রশ্ন সমাধানের সাথে সাথে তোমাদের জন্য আরও করে দেওয়া আছে প্রিভিয়াস কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে, আরও আছে এমসিকিউগুলোর সমাধান। এছাড়াও তোমাদের জন্য রয়েছে রোড টু মিশন 100 এবং রোড টু মিশন সাইক্লোনের মতো গুরুত্বপূর্ণ সাজেশন, যেগুলো তোমাদের বায়োলজি পড়াটাকে আরেকটু সহজ করবে বলে আমাদের প্রত্যাশা। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আজকে আমরা 12 অধ্যায়ের যে বর্ণনামূলক প্রশ্ন আছে ওইটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। চলো দেখো এখানে কি বলছে, ডিএনএ অনুলিপন কিভাবে হয় চিত্রের সাহায্যে বর্ণনা করো। এখন তোমাকে আগে বুঝতে হবে ডিএনএ অনুলিপন জিনিসটা কি। ডিএনএ তো আমরা সবাই চিনি, ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, যেটা কি করে একটা দ্বিসূত্রক একটা পেঁচানো অংশ, যেটা আমাদের বৈশিষ্ট্যগুলা বহন করে নিয়ে যায় বংশ পরম্পরায়। ক্রোমোজোমের ভিতরে এই ডিএনএটা অবস্থান করে। এই ডিএনএ কি করে আমাদের যে বৈশিষ্ট্যগুলো ওগুলো বংশ পরম্পরায় হচ্ছে তোমার পরিবাহিত করে। এখন ডিএনএ অনুলিপন হচ্ছে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরির যে প্রক্রিয়াটা। দেখো ডিএনএ অনুলিপন হচ্ছে একটি ডিএনএ অণু থেকে আরেকটি নতুন ডিএনএ অণু তৈরি হওয়া বা সংশ্লেষিত হওয়ার যে প্রক্রিয়াটা, ওইটাকে আমরা বলবো হচ্ছে ডিএনএ অনুলিপন। এখন ডিএনএ হচ্ছে অর্ধরক্ষণশীল পদ্ধতিতে অনুলিপিত হয়। কি জন্য? দেখো এই জায়গায় একটা ডিএনএ অণু, উপরে দেখো একটা ডিএনএ অণু, এই জায়গায় হচ্ছে ওর যে দুইটা সূত্র থাকে, ওই দুইটা সূত্রকের একটা থেকে হচ্ছে প্যাচটা খুলে যায়। খুলে গিয়ে দেখো এই যে এই মাঝ বরাবর যে ওর নাইট্রোজেন বেসগুলা থাকে, ওই জায়গায় হচ্ছে তোমার মানে নাইট্রোজেন বেস যে হাইড্রোজেন বন্ডগুলা, ওগুলো হচ্ছে ভেঙে গিয়ে প্যাচ খুলে গেছে। দেখো খুলে যাওয়ার পরে এখানে নতুন একটা সূত্র এসে যুক্ত হয়, যার জন্য এখানে অর্ধরক্ষণশীল, অর্থাৎ এক পাশের যে সূত্রকটা এটা স্বাভাবিক থাকে, মানে পূর্বের পুরানটার মতোই থাকে, আর অন্য পাশে নতুন একটা সূত্র এসে তৈরি হয়, যার জন্য এখানে আমরা অর্ধরক্ষণশীল বলতেছি, কারণ অর্ধেক মানে পুরানটা থাকে আর অর্ধেক হচ্ছে নতুনটা আসে। এখন এই পদ্ধতিতে কি হয়, অর্ধরক্ষণশীল পদ্ধতিতে অনুলিপন ঘটে। এই পদ্ধতিতে হাইড্রোজেন বন্ধন ভেঙে যায়, ভেঙে গিয়ে কি হয়, ডিএনএ সূত্র দুটি আলাদা হয়ে যায়। দেখো এই জায়গায় আমরা জানি এই নাইট্রোজেন বেসগুলো পরস্পর হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। এখন হাইড্রোজেন বন্ড যদি ভেঙে যায় তখন ওই যে ডিএনএ মানে যে সূত্র দুইটা আলাদা হয়ে খুলে যাবে। এখন দুইটা সূত্র মনে করে এভাবে প্যাচে আছে, হাইড্রোজেন বন্ড খুলে গেলে এই দুইটা হচ্ছে আলাদা দুইটা সূত্র হয়ে, এখন এইখানে কি হবে, দেখো ডিএনএ সূত্রটা আলাদা হয়ে যাবে। তখন কোষের ভিতরে ভাসমান নিউক্লিওটাইডগুলো এ এর সাথে টি, টি এর সাথে এ, অর্থাৎ এই জায়গাটা তোমাকে অবশ্যই মনে রাখা লাগবে কোনটার সাথে কোনটা যুক্ত হবে। সবসময় এ এর সাথে টি যুক্ত হবে আর জি এর সাথে সি যুক্ত হবে, মানে এটাই মানে উল্টা, জি এর সি এর সাথে জি, মানে এভাবে যদি আমি লিখে দিই, এর সাথে টি যুক্ত হবে, আবার টি এর সাথে এ যুক্ত হবে, তারপরে জি এর সাথে সি যুক্ত হবে, আবার সি এর সাথে জি যুক্ত হবে, মানে এই দুইটাই মানে কানেক্ট যদি হয় তাহলে এই দুইটাই হচ্ছে একসাথে হবে, মানে সি থাকলে জি আসবে, জি থাকলে সি আসবে, এ থাকলে টি আসবে, টি থাকলে এ আসবে। এইখানে যে নাইট্রোজেন বেসগুলা এভাবে করে ওই মানে পরবর্তীতে মিলিত হবে। এখন এই কথাটাই বলছে, দেখো এ এর সাথে টি, টি এর সাথে এ, সি এর সাথে জি, জি এর সাথে সি যুক্ত হবে, তার মানে এই জায়গাটা তোমার মনে রাখা লাগবে। এখন এভাবে যুক্ত হয়ে কি করবে, ওই সূত্র দুইটা আবার পরিপূর্ণ হয়ে যাবে, কারণ ওই যে ওখানে ভেঙে গেছিল হাইড্রোজেন বন্ধন ভেঙে গিয়ে ওই সূত্র দুইটা যে আলাদা হয়েছিল, ওইখানে আরেকটা সূত্র তৈরি হবে, যে সূত্রটা এই যে এইভাবে স্ট্রাকচার মেনে হচ্ছে গঠিত হবে। এখন এইভাবে গঠিত হওয়ার পরে তোমার নতুন সূত্র তৈরি হবে, কারণ কি একটা অর্ধরক্ষণশীল যেহেতু একটা পুরন সূত্র থাকবে, ওই সূত্রের সাথে খাজ মিলায় মানে এ টি জি সি এভাবে মিলে মিলে আরেকটা সূত্র তৈরি হবে। পরবর্তীতে এই সূত্রটা প্যাঁচায় গিয়ে আমরা দুইটা ডিএনএ পাবো। দেখো এখানে কি বলছে, যে নতুন সূত্র পরিপূরক হিসেবে কাজ করে, তারপর ডিএনএ এর দুটি সূত্রের ভেতরে একটি পুরাতন সূত্র রয়ে যায়, তার সাথে একটা নতুন সূত্র যুক্ত হয়ে পরিপূর্ণ ডিএনএ সৃষ্টি করে। এভাবে সৃষ্ট ডিএনএ প্রতিটিতে অর্ধেক পুরাতন আর অর্ধেক নতুন সূত্র থাকে, এটাকে হচ্ছে অর্ধরক্ষণশীল বলে। এখন একটা ডিএনএ থেকে দেখো দুইটা ডিএনএ তৈরি হয়ে গেছে। দেখো উপরে একটা ডিএনএ চলছিল, এইখানে হচ্ছে ভেঙে গিয়ে এখানে আমরা দুইটা ডিএনএ পাইছি, তাই না? এখন তোমাকে যদি আমি এই জায়গাটায় দেখাই, দেখো এখানে কালারগুলোর কারণে একটু সহজে তুমি বুঝতে পারবা। বইয়ের ভিতর যেই চিত্রটা দেওয়া আছে না, এখানে দেখো একটা ডিএনএ চলতেছে, একটা ডিএনএ, হ্যাঁ মানে ডিএনএর যে প্যাচটা এটা স্বাভাবিকভাবে হচ্ছে, এরপরে প্যাচটা খুলে গেছে। দেখো এই যে নাইট্রোজেন বেসগুলো, এই নাইট্রোজেন বেসগুলো হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, হাইড্রোজেন বন্ড ভেঙে গিয়ে এই সূত্র দুইটা আলাদা হয়ে গেছে। তাহলে এরকম হয়, দেখো
একটা ডিএনএ এরকম দুইটা সূত্র থাকে না পেঁচানো, এখন এই দুইটা সূত্র যদি খুলে যায় তখন কি এই জায়গাটায় মনে করো খুলে গেছে প্যাচটা, এই মাঝখান বরাবর আমি যদি প্যাচটা খুলে দিই তখন এই দেখো একটা সূত্র আরেকটা সূত্র, এই দুইটা সুতাই কি করে এভাবে হচ্ছে প্যাঁচায় যায়, দুইটা সুতা প্যাঁচায় গিয়ে তোমার হচ্ছে এরকম উপরের স্ট্রাকচারটার মতো হয়। এখন এই জায়গায় মনে করো সুতাটা খুলছে, খুলে যাওয়ার পরে এখানে নতুন একটা ডিএনএ এভাবে তৈরি হয়। এই যে দেখো এই পাশে মনে করো এই সুতাটার সাথে ওর যে খাঁজগুলো তো আছে, মানে এটিসিজি এরকম নাইট্রোজেন বেসগুলো তো আছে, শুধু হাইড্রোজেন বন্ডটা ভেঙে গেছে, তাই না? এখন এভাবে খাঁজগুলো থাকার পরে এই খাঁজে খাঁজে হচ্ছে তোমার সৃষ্টি হবে, মানে পরবর্তীতে এখানে যদি এ থাকে এখানে জি একটা তৈরি হবে, এভাবে খাঁজে খাঁজে যখন নতুন একটা ডিএনএ এখানে তৈরি হইলো, এই পাশের যে বন্ডটা মানে ওই পাশের যে সুতাটা, ওই সুতাটার সাথেও খাঁজে খাঁজে আরেকটা ডিএনএ তোমার তৈরি হইলো। এখন এখানে দেখো একটা ভায়োলেট আর একটা রেড যে কালারটা, এই দুটো মনে করো দুইটা সুতা, যার কারণে ভায়োলেটটা হচ্ছে পুরানটা, কারণ ওই যে অর্ধরক্ষণশীল একটা পুরান থাকবে, এই যে ভায়োলেটটা আছে পুরান, আর আরেকটা তৈরি হয়েছে এটা লালটা হচ্ছে তোমার নতুন, ওই যে ওই খাজ অনুযায়ী ওই নাইট্রোজেন বেস মিলিত হয়ে তোমার আরেকটা দুইটা সূত্র তৈরি করছে। দেখো এখানে দুইটা দুইটা করে আবার আমরা পেয়ে গেছি, ডিএনএ মানে কি দুইটা সূত্র থাকবে। এখন এইটা মনে করো এই দুইটা সুতাকে যদি আমি এভাবে করে হাতে নিই, মনে করো আমার এখানে হচ্ছে তোমার ভায়োলেটটা, এখানে লালটা, এই দুইটাকে এভাবে যদি মোচড় দিই তাহলে কি হবে, আবার আমি আরেকটা ডিএনএ পেয়ে যাবো না? এই যে এরকম একটা স্ট্রাকচার পেয়ে যাবো না? দেখো লালটা থাকবে, এখানে হচ্ছে ভায়োলেটটা থাকবে, তাই না? এই যে এরকম একটা ডিএনএ পেয়ে গেছি না? এই যে নতুন ডিএনএটা দেখো এখানে ভায়োলেটটা হচ্ছে তোমার পুরাতন অংশটা আর লালটা হচ্ছে নতুন অংশ, এই যে এরকম। এভাবে বুঝতে পারছো তো যে একটা ডিএনএ থাকবে, ওইটা হচ্ছে তোমার মানে হাইড্রোজেন বন্ডটা ভেঙে গিয়ে দুইটা সূত্র পাবো, ওই দুইটা সূত্রকে নতুন সূত্রকে এসে তৈরি হবে ওইখানে, আবার যখন প্যাচ দিয়ে বা ডিএনএ যখন গঠন হয়ে যাবে তখন দেখো এরকম একটা স্ট্রাকচার। এখন এই জায়গাটার দিকে তাকাও, এই যে চিত্রটার দিকে তাকাও, এখানে দেখো ভায়োলেট কালারটাকে ওরা কি চিহ্নিত করছে, সি বলছে, তাই না? এই যে এখানে দেখো ইয়েলোটা হচ্ছে তোমার অ্যাডিনিন, তারপরে যে গ্রিন কালারটা হচ্ছে তোমার থায়ামিন, এই ভায়োলেটটা হচ্ছে তোমার সাইটোসিন, আর রেড কালারটা হচ্ছে গুয়ানিন। এখন এতটুকু বুঝার পরে এইখানের দিকে তাকাও, এই যে সি তার মানে এই যে ভায়োলেটটা যেটা, তার মানে সাইটোসিনের সাথে তোমার কে যুক্ত হবে? ওই যে আমি বলছিলাম সাইটোসিনের সাথে তোমার যুক্ত হইতে হবে হচ্ছে গুয়ানিন, এই যে এ টি জি সি এভাবেই যুক্ত হইতে হবে। এর সাথে অবশ্যই টি যুক্ত হইতে হবে, জি এর সাথে অবশ্যই সি যুক্ত হইতে হবে। এখন তোমার আরেকটা প্রশ্ন হইতে পারে যে আমি এ টি যখন লিখতেছি তখন মাঝখানে দুইটা বন্ড কেন দিচ্ছি, জি আর সি এর মাঝখানে কেন তিনটা দিচ্ছি? কারণ অ্যাডিনিন আর থায়ামিন ওদের মাঝখানে যে হাইড্রোজেন বন্ডটা থাকে এটা হচ্ছে তোমার মানে দুইটা হাইড্রোজেন বন্ড থাকে, আর গুয়ানিন আর সাইটোসিনের ভিতর হচ্ছে হাইড্রোজেন বন্ড থাকে তিনটা। এখন এই যে দেখো সাইটোসিনের সাথে তোমার গুয়ানিন যুক্ত হয়েছে, এই যে রেড কালারটা, এরপরে দেখো এখানে রেড কালার আছে, তার মানে হচ্ছে তোমার এই জায়গাটা হচ্ছে গুয়ানিন, এটার সাথে কি যুক্ত হবে? সাইটোসিন যুক্ত হবে। দেখো ভায়োলেট এসে যুক্ত হচ্ছে, মানে ভায়োলেট ছিল ওই জায়গাটা ভেঙে গেছে। এখন এরপরে কি আছে? থায়ামিন আছে, আবার আছে থায়ামিন, থায়ামিনের সাথে কি যুক্ত হবে? অ্যাডিনিন যুক্ত হবে, এই যে অ্যাডিনিন যুক্ত হইলো, এরপরে আবার সাইটোসিনের সাথে আবার গুয়ানিন যুক্ত হইলো। তাহলে দেখো এভাবে যার সাথে মানে এই যে এই সম্পর্কটা মেনেই হচ্ছে ওরা আরেকটা নতুন সূত্র তৈরি করবে। দেখো এভাবে যখন নতুন সূত্রটা তৈরি হবে, এইখানে একটা নতুন সূত্র আমরা পাবো, এখানে একটা নতুন সূত্র পাবো। এখানে দেখো পুরাতন সূত্রটা হচ্ছে এখানে তোমাকে হালকা একটা যে বর্ণ দিয়ে মানে ইন্ডিকেট করছে ওই বর্ণটা দেখো এখানে আসে পেঁচানো, আর নতুন যেটা ওইটা হচ্ছে ওখানে এখানে তোমার দেখো অন্য একটা বর্ণ দিয়ে মানে ইন্ডিকেট করে দিছে, তার মানে এটা হচ্ছে তোমার নতুন সৃষ্ট যেই আরেকটা সূত্র। এপাশেও সেম ভাবে আরেকটা সূত্র তৈরি হয়েছে, তার মানে তোমার এভাবে নাইট্রোজেন বেসগুলো একটার সাথে আরেকটা মানে সমন্বয় রেখে হচ্ছে তোমার এই মানে নতুন সূত্রটা তৈরি হবে। তাহলে দেখো আমরা একটা ডিএনএ ছিল, এখান থেকে দুইটা ডিএনএ পেয়ে গেছি না? তার মানে এটা হচ্ছে তোমার অনুলিপন পদ্ধতি, একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হবে। এই কথাগুলোই এখানে বলে দেওয়া আছে যে বর্ণনায় এই কি বলছে দেখো তো, এই যে সূত্র দুটো আলাদা হয়ে যায় তখন কোষের ভিতরে ভাসমান যে নিউক্লিওটাইডগুলো এর সাথে টি, টি এর সাথে জি, টি এর সাথে এ, সি এর সাথে জি, জি এর সাথে সি এভাবে যুক্ত হয়ে তোমার নতুন একটা মানে পুরাতন সূত্রের সাথে নতুন একটা সূত্র তৈরি হয়, যার কারণে আমরা দুইটা ডিএনএ পাই। দেখো চিত্রের দিকে তাকাইলে তো বোঝা যায় যে একটা ডিএনএ ছিল, এখান থেকে আমরা হচ্ছে দুইটা ডিএনএ পাইছি। তাহলে এই পদ্ধতিটাই হচ্ছে তোমার ডিএনএ অনুলিপন পদ্ধতি বা অর্ধরক্ষণশীল পদ্ধতি, যেটাই আমরা বলি। এখানে আমাদের কি বলছে যে ডিএনএ অনুলিপন কিভাবে হয়, এই যে আমরা বুঝতে পারলাম ডিএনএ অনুলিপন হচ্ছে এভাবে সম্পন্ন হয়, যেটা আমরা চিত্রের মাধ্যমে খুবই সহজেই বুঝতে পারতেছি। আই হোপ তোমাদেরকে আমি এই কনসেপ্টটা বুঝাতে পারছি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা হচ্ছে তোমার সৃজনশীল প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। এখানে রচনামূলকে দেওয়া আছে, যার জন্য মানে রচনামূলকেও আসতে পারে, মানে রচনামূলক প্রশ্ন তো তোমাদের মানে এভাবে নাই, সংক্ষিপ্ত প্রশ্ন আছে। রচনামূলক বলতে এটা তোমার সৃজনশীলের গ ঘ এর জন্য ইম্পর্টেন্ট,
তাহলে এভাবে যদি আমি তোমাকে যেভাবে বুঝাই বললাম, এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো, ওইভাবে চিত্র, অবশ্যই এটা কিন্তু চিত্র আঁকা লাগবে, চিত্রটা এঁকে যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিউর করতে পারবা। এখন এই প্রশ্নগুলো সমাধান করা, এছাড়াও আরও বিভিন্ন সমস্যার সমাধান আমাদের এই বইটাতে করে দেওয়া আছে, যেগুলো সমাধান করাটা তোমার জন্য অবশ্যই দরকারি, কারণ তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় এই প্রশ্নগুলো মানে প্রশ্নটা ধরতে পারা, সেই অনুযায়ী উত্তরটা খাতায় রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি, যার জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে এই সংযোজনগুলো করে দেওয়া আছে। তোমরা চাইলে এই বইটি সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্বে এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।